কেউ ভালোবাসা চায়, আবার কেউ শুধুই ভালোবাসতে চায়। ভালোবাসা, যেটা ছাড়া জীবন হয়তো সত্যিই অসম্পূর্ণ। সেই ভালোবাসা নিয়েই আমাদের আজকের নিবেদন উড়ো চিঠি, এক অন্য ধরনের ভালোবাসার গল্প। প্রতিদিনের মতো আজও পূজা অফিসে নিজের কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ বাইরের রিসেপশন থেকে প্রমোদদা ডাক দিল। পূজা ম্যাম, আপনার একটা পার্সেল এসছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই, কে পাঠালো তার কোনো নাম বা পরিচয় লেখা নেই। অনেকটা এড়িয়ে গিয়ে খুবই উৎসাহ নিয়ে পূজা বাক্সটা খুলল। খোলার পর একটু অবাকই হলো। প্রথমে নিউজ পেপার দলা করে পুরো বাক্সটা ভর্তি করা। সেগুলো বের করার পর একটা কার্ড, হ্যাপি বার্থডে লেখা। ঠিক তারপরেই একটা চিঠি। চিঠিটা হাতে লেখা নয়, প্রিন্ট করাও নয়, নিউজ পেপার আর ম্যাগাজিন থেকে অক্ষর কেটে বানানো, আর তাতে লেখা হ্যালো। সব শেষে বাক্সটায় একটা ছোট চকলেট। পুরো অফিসে এটা নিয়ে কথা শুরু হলো যে কে পাঠালো এরম অদ্ভুত গিফট। আর পূজাও বুঝে পাচ্ছিল না যে এই অফিসে কেউ তো জানেই না যে আজ তার জন্মদিন। তাহলে কে পাঠালো এই গিফট? খানিকক্ষণ বাদে সবাই আবার কাজে লেগে পড়ল। এই বিষয়টাকে কেউ আর গুরুত্ব দিচ্ছে না। সন্ধ্যাবেলা সবাই চায়ের দোকানে ঢুকতেই রাজু বলে উঠল, ও হ্যাঁ জয়দা, তোমার নামে একটা পার্সেল এসেছে, আমার অ্যাড্রেসেই দিয়ে গেছে। জয়ও স্বাভাবিকভাবেই পার্সেলটা নিল রাজুর কাছ থেকে। সাজানো গোছানো একটা বাক্স। প্রায় জোর করে কেড়ে নিয়ে বাক্সটা খুলতে লাগলো জয়ের বন্ধু অমিত। খোলার পর তাতে যা লেখা ছিল সেটা দেখে সবাই হেসে ফেলল। কিন্তু জয় এখনো জানেই না তাতে কি লেখা আছে। প্রথমে কাগজের তলা বেরোলো, শেষে একটা চকলেট। কিন্তু চিঠিটায় কি লেখা? তখনই অমিত বলে উঠল, স্টে অ্যাওয়ে ফ্রম পূজা। মানে কি বলছিস এসব? আরে না না, আমি বলছি না, চিঠিটাতেই এরম লেখা আছে, দেখ। চিঠিটায় ঠিক এরমই লেখা ছিল, তাও আবার পেপারের কাঁটা টুকরো দিয়ে। জয়ের সাথে পূজার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, যা ছিল শুধু জয়ের দিক থেকেই 2-1 মাসের একটা মেলামেশা। জয়ের পূজাকে ভালো লাগলেও পূজা বারবার তার পুরনো প্রেমের বাজে অভিজ্ঞতার দোহাই দিয়ে সম্পর্কে আসতে চায়নি। শেষে যদিও বাড়ির থেকে বিয়ে দিয়ে দেবে এই কথা বলে সরে গিয়েছিল জয়ের জীবন থেকে, কিন্তু সে তো অনেক দিন আগের কথা। আর পূজা তো জয়কে এটাও বলেছিল যে ওর কারোর সাথেই কোনো সম্পর্ক নেই। তাহলে এটা পাঠালো কে? সিগারেট ধরাতে ধরাতে সৌমেন বলল, অত ভাবিস না তো, আমরা তো আছি তোর সাথে। কেউ যদি কিছু বলে আমরা বুঝে নেবো সবাই মিলে। আর তুই তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে চালিয়ে যা না, আমরা তো আছি তোর পাশে। সেদিনের মতো যে যার বাড়ি ফিরে গেল। পূজা আজও কালকের মতো একটা চিঠি পেল, সেই একই ধরনের কাগজে মুড়ানো বাক্স, ভেতরে নিউজ পেপারের তলা, সব শেষে কাগজ কেটে লেখা একটা চিঠি।
জয় আর তোমাকে বিরক্ত করবে না। পূজার এবার আরও চিন্তা বাড়ল। কে এই লোক যে জয়ের ব্যাপারেও জানে? আজ আর কাজে মন বসল না। দুপুরের মধ্যেই বাড়ি ফিরে গেল পূজা। বাড়ি গিয়ে জানতে পারলো বাড়িতেও একটা গিফট এসেছে, আর খুবই অদ্ভুতভাবে সেখানেও ঠিকানাটা একদমই সঠিকভাবে লেখা। পূজা চ্যাটার্জি, কেয়ার অফ রামকৃষ্ণ চ্যাটার্জি, হাকিমপাড়া, শিলিগুড়ি। খুব ভয়ে ভয়ে খুলল সে বাক্সটা। তাতে আবার আগের মতোই লেখা, আজ সন্ধ্যায় দেখা করতে চাই। ভেনাস মোড়ের ট্রাফিক লাইটের নিচে দাঁড়িয়ে থেকো, আমি আসব। ভয় পেলেও পূজা যাবে বলে ঠিক করলো। ও জানতে চায় ওকে এই ধরনের চিঠিগুলো কে পাঠাচ্ছে। ঠিক সেই সময়ে জয় এসে আগের দিনের পাওয়া চিঠিটা দেখালো আর জানতে চাইল, পূজা, তুমি আমায় বলেছিলে যে তুমি সম্পর্কে আসতে চাও না, তাহলে এই চিঠি আমায় কে পাঠালো পূজা? তুমি বলেছিলে তোমার বাড়ির লোক আমায় মানবে না, আর একে একে তোমার বাড়ির লোক মেনে নিল। এসব বলে চিঠিটা ছুঁড়ে দিয়ে কোনো কিছু না শুনেই জয় চলে আসলো ওখান থেকে। সন্ধ্যাবেলা চায়ের দোকানে জয়ের জন্য আরও একটা চিঠি আসলো। তাতে লেখা ছিল, সাহস কী করে হয় পূজাকে এসব বলার? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে। ঠিক তারপরেই জয়, অমিত, সৌমেন সবাই খুব চিন্তিত। ওরা রাজুকেও নানাভাবে জিজ্ঞেস করছিল যে কে দিয়ে যায় এই চিঠি প্রতিদিন, কিন্তু রাজু কিছুই বলতে পারেনি। অন্যদিকে পূজা চিঠির কথা মতো ভেনাস মোড়ে গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ আসেনি। সন্ধ্যা থেকে রাত হয়ে যাওয়ার পরও পাশ থেকে চলতে থাকা এক অপরিচিত মহিলা পূজাকে এসে বলল, আপনার সাথে একজন কথা বলতে চায়, ফোনটা নিন। এই বলে সে পূজার হাতে তার ফোনটা ধরিয়ে দিল। পূজা হ্যালো বলাতে ওদিক থেকে কথা শোনা গেল, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এতক্ষণ অপেক্ষা করবে এটা বুঝতে পারিনি। কে আপনি? আমাকে এভাবে চিঠি পাঠাচ্ছেন কেন? পূজার প্রশ্ন এড়িয়ে গিয়ে ওদিক থেকে পাল্টা প্রশ্ন ছুটে আসলো। চশমা কেন পরনি আজ? পূজা কিছু বলার মতো অবস্থায় ছিল না আর। এই নীল শার্টটা না তোমায় আজও খুব সুন্দর লাগে। আজ চলে যাও, আমার তোমার সাথে দেখা অনেকক্ষণ আগে হয়ে গেছে। পূজা আশেপাশে পাগলের মতো খুঁজতে লাগলো তাকে। ভেনাস মোড়ের মতো জনবহুল এলাকায় ফোনে কথা বলতে থাকা অনেককেই দেখা যায়, কিন্তু কে সেই লোক সেটা বোঝা ভীষণ কঠিন। পূজা এরপর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। আর আশ্চর্য এটাই যে মহিলা এই ফোনটা দিয়েছিল সেও নেই আশেপাশে। একটা অন্য রকমের ভয় কাজ করছিল। ঠিক তখনই পূজার ফোন বেজে উঠল। ভেসে উঠল জয়ের নাম। পূজা ফোন তোলাতে জয় বলল, আজ দুপুরে তোমায় আমি যা বললাম তুমি বলে দিয়েছো না তোমার প্রেমিককে? শুধু আমায় বলে দাও যে আমার দোষটা কোথায়। তুমি ভালোবাসোনি আমাকে, কিন্তু আমিও তোমায় জোর তো করিনি কখনো। কিন্তু আজ তুমি আর তোমার প্রেমিক মিলে যা করছো না, সেটা খুব খারাপ করছো তোমরা। জয়, আমি নিজেও জানি না এসব কে করছে। আমি নিজেও ভীষণ চিন্তায় আছি এটা নিয়ে। প্লিজ পূজা থাক, আমি জানি এটা তোমার কাজ। ভালো থেকো পূজা, ভালো থেকো। এই বলে জয় ফোন রেখে দিল। বাড়ি ফিরে সেদিন আর খেতে ইচ্ছে করছিল না পূজার। শুধু এটাই ভাবছিল যে কে এরম করছে তার সাথে। ভাবতে ভাবতে মনে আসলো, এটা আর প্রাক্তন প্রেমিক অভিজিৎ নয় তো? কিন্তু সে কি করে হবে? তার তো বিয়ে হয়ে গেছে, 2 বছর হলো। তার এখন এসব করে কি লাভ? দিন 15 পেরিয়ে গেল। পূজা, জয় কারো কাছেই কোনো চিঠি আসেনি। এমনকি এই ফোনটাতেও
কোনো ফোন আসেনি। পূজা নিজের কাজেই ব্যস্ত ছিল। হঠাৎ বাড়ি থেকে মার ফোন আসলো। হ্যালো, শোন না, বলছি তোর নামে একটা পার্সেল এসেছে, খুলে দেখবো আমি? না মা, একদম হাত দিও না ওটা। যেরকম আছে সেরকমই রাখো, আমি আসছি। পূজা কোনোভাবে ম্যানেজ করে বাড়ির জন্য বেরোলো। বাড়ি গিয়ে বাক্সটা নিয়ে সোজা নিজের ঘরে ঢুকে গেল। খুলে দেখল আবার আগের মতোই সেমভাবে লেখা চিঠি। সেদিন শুধু আমি তোমাকে দেখেছি, আমাদের দেখা হওয়াটা কিন্তু এখনো বাকি আছে। যদি রাজি থাকো তাহলে আগের দিনের জায়গায় চলে এসো। আর হ্যাঁ, ওই সেদিন যেই ফোনটা দিয়েছিলাম ওটা নিয়ে এসো সাথে, আমি অপেক্ষা করব। পূজা আজও চিঠির কথা মতো ভেনাস মোড়ে গিয়ে অপেক্ষা করছিল। আজও বেশ অনেকটা সময় যাওয়ার পর ফোনটা বেজে উঠল। এবার পূজা তাকে আর বলার সুযোগ না দিয়েই বলল, আমি জানতাম তুমি আজও আসবে না। ভালোবাসলে একটু সাহস করে সামনে আসো। যদি দেখা করি ভালোবাসবে আমাকে? সেটা দেখা হলেই বলবো। আর সত্যি বলতে তোমার চিঠিগুলো আসছিল না দেখে আমিও এক ধরনের মিস করছিলাম। তাহলে আমার ধারণাটা ঠিক পূজা, ভালোবেসে ফেললে তুমি আমাকে? সেটা জানি না, কিন্তু একটা দুর্বলতা আছে। আর আমার ভালোবাসা পাওয়ার জন্য যে এভাবে চেষ্টা করছে, তাকে একবার ভালোবেসে দেখাই যায়। শুভ দৃষ্টির সময় হয়ে গেছে পূজা, তোমার ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হোক। এই বলে সে ফোন রেখে দিল। পূজাও বাড়ি ফিরে আসলো। আজ বেশ হাসি খুশি লাগছিল তাকে, মেজাজটাও একদম ফুরফুরে বলা যায়। দিন চারেক পর আবার একটা চিঠি পেল পূজা। এবার আর ভয় না, বরং আগ্রহের সাথে পড়তে লাগলো। কাল বিকেলবেলায় মহানন্দা ব্রিজে দেখা করো, কালই হবে আমাদের শুভ দৃষ্টি। পূজা কথা মতোই বিকেলবেলা ব্রিজে এসে দাঁড়ালো। আজও কেউ নেই। তাহলে আজও কি কেউ আসবে না? খানিকটা রাগ আর মনে খারাপ মেশানো অনুভূতি হচ্ছিল তার। পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। পূজা। পূজা দেখল জয় এসেছে, হাতে একটা বাক্স। জয় পূজার হাতে বাক্সটা তুলে দিয়ে বলল, তোমার প্রেমিক এটা আজকে আমার হাতেই পাঠালো, নাও খুলে দেখো। পূজা বাক্সটা খুলে চমকে উঠল। এবারও একটা চিঠি, গুড বাই লেখা, কিন্তু সেটা আর আগের মতো নিউজ পেপার দিয়ে না। এবারে লেখাটা ছিল রক্ত দিয়ে। জয়, তুমি এটা কোথা থেকে পেলে? তুমি কি জানো কে সে যে আমাকে এসব পাঠাচ্ছিল? উৎসাহ আছে জানতাম, এতটা আছে সেটা জানা ছিল না। সিগারেটটা জ্বালিয়ে নিয়ে জয় আবার বলল, কি রক্ত দেখে ভয় পেলে? আরে প্রেম থাকলে প্রেমিকরা ওরকম করেই থাকে, তুমি ভয় করো না। জয়, ইয়ার্কি না করে বলো, তুমি চেনো তাকে? হ্যাঁ কি না? না না, আগে চিনতাম না, তবে এই চিঠি পাওয়ার পরে ওকে চেনা শুরু করলাম। এই রক্ত কেন? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো জয়? পূজা, তোমার মনে আছে ওই মাসখানেক আগে যখন আমার কলার বোন ভাঙলো, কই তখন তো তুমি আমার একবারও খোঁজ নাওনি। জয়, আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি। তুমি আমার কথার উত্তর দাও। আচ্ছা, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অনেক, কিন্তু তোমাকে কোনোদিনও বাসবো না। ও নিশ্চয়ই তোমার অতীতটা ভুলিয়ে দিয়েছে, তাই না? আর বাবাকে নিশ্চয়ই রাজি করিয়েছো?
জয়, বারবার তোমার আর আমার অতীত টেনে এনো না এখানে। শুনতে ভালো লাগছে না। আমি কোনো দিনই তোমাকে ভালোবাসিনি। পূজা, দেখো দেখো আমার হাতটা এখনো সুখ হয়নি, একটু আগেই কাটলাম, এখনো সুখ হয়নি। জয়, এসব হাত ফাত কেটে আমাকে ভোলাতে পারবে না। প্লিজ বন্ধ করো তোমার এই নাটক। নাটক? হ্যাঁ, তা নাটকই বটে। তোমার সাথে করেছি, বন্ধুদের সাথে করেছি, ইনফ্যাক্ট সবার সাথে করেছি। কারণ আজকের এই নাটকের চরিত্রগুলো সব চরিত্রহীন। মানে? যা বলার পরিষ্কার করে বলো। 18ই মার্চ তুমি অফিসে তোমার ওই গিফট পেলে, সেটা আমি পাঠিয়েছিলাম। তার মানে তুমিই সে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো ওর সাথে ফোনে কথা বলেছি। ওর গলার আওয়াজ তো একদমই তোমার সাথে মেলে না। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? ফোনটা আছে না, ফোন করে দেখো। পূজা জয়ের কথা মতো ওই ফোনটা বের করে কল করল। জয়ের পকেটেই রাখা একটা ফোন বেজে উঠল। পূজা এখন এমন এক অবস্থায় যেখানে ভয়, লজ্জা, রাগ সব আবেগ একসাথে কাজ করে। চিঠিটা হাতে ধরে ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ল সে। অবাক লাগছে, তাই না? আমারও লেগেছিল জানো, যখন তুমি ওই অচেনা অজানা প্রেমিকের প্রেমে পড়ে গেলে। তখন আমি ভেবেছিলাম তুমি ওই ওই সব চিঠিগুলো ইগনোর করবে, জানো। কিন্তু তুমি তুমি তো ভালোবেসে ফেললে তাকে। এতদিন তুমি আমায় বলতে যে কখনো আমায় ভালোবাসতে পারবে না, কিন্তু আজ আজ দেখো সেই তুমি আমায় ভালোবাসলে, আমাকে না দেখে, আমাকে না জেনে। ওঠো পূজা, উঠে পড়ো, আমাদের শুভ দৃষ্টি এখনো বাকিছে। তাহলে তুমি নিজেকে চিঠি পাঠাতে? কেন? কি লাভ হলো তাতে? বন্ধুদের চোখে নিজেকে ভালো সাজাতে পেরেছি, আর এই সুযোগে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে, তাই তো করেছি এসব। নাও, এবার উঠে পড়ো। পূজা উঠে জয়ের সামনে এসে দাঁড়ালো। দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে। সত্যিই বোধহয় শুভ দৃষ্টি হচ্ছে। সূর্য ডুবে আসছিল, আকাশটাও সোনালি হয়ে উঠছিল, আর দুজনের চোখেই জল। জয় পূজাকে জড়িয়ে ধরল। পূজাও বাধা দেয়নি। সে অবস্থাতেই জয় বলল, পূজা, পূজা, এটাই আমার শেষ চিঠি, আরও একবার পড়বে? গুড বাই। পড়ার পর জয়ের দিকে তাকালো। সেটাই হয়তো শেষ তাকানো। জয় আর দেরি না করে পূজাকে রেলিংয়ের দিকে ধাক্কা দিল। পূজা পড়ে যাচ্ছিল ব্রিজ থেকে। চিঠিটা এখনো হাতে মুঠ করা। এখনো তারা একে অপরের দিকে তাকিয়ে। জয়ের মনে পড়ল ব্রোকেন অ্যাঞ্জেল গানটার কথা। এভাবেই তো মেয়েটা পড়ে যায় পাহাড়ের ধার থেকে খাদে। আর সেও তো পূজাকে এই নামেই ডাকত, ব্রোকেন অ্যাঞ্জেল। Broken Angel।